এত রাতে কাশেম চাচা কোথায় যাচ্ছেন তা জানার জন্য আমার কৌতূহল বাড়ছে। তাই আমি নিজেও ঘর থেকে বেরিয়ে গেলাম। দেখলাম চাচা আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। ভিতরে কি ঘটছে তা জানার আগ্রহে আমি ধীরে ধীরে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালা একটু খোলা ছিল আর আমি সেই ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালাম। মা তখন কাকুর সাথে বসে কথা বলছিলেন, মনে হচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। কিন্তু সেই দৃশ্য দেখে আমার মনে এক ধরনের অস্বস্তি হল। যেন কিছুটা অপ্রত্যাশিত কিছু ঘটছে। দ্রুত ঘরে ফিরে এলাম। আর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটা একটু বেশি স্পেশাল, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দয়া করে গল্পগুলো ভাল লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার মা ছিলেন খুব সুন্দরী, গায়ের রং ছিল ফর্সা আর স্বাস্থ্যবান। তিনি সবসময় পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন। তাই বয়সের ছাপ তার শরীরে পড়েনি। দেখতে এখনও তাকে কম বয়সের মনে হতো। এই বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন। এরপরও জানি না কিভাবে এতদিন একা কাটিয়েছিলেন। আমরা গরিব হওয়ায় গ্রামের লোকেরা সব সময় মাকে নানা লোভ দেখিয়ে মার কাছে আসার চেষ্টা করে। কিন্তু মা কাউকে পাত্তা দিত না, কারণ বাবার মৃত্যুর পর তিনি মনে মনে একজনকে ভালোবাসতেন। তবে তা কখনো আমাকে জানাননি। আমার নাম সোনালি আর আমি আজ আপনাদের শোনাবো আমার জীবনের সেই সময়ের কথা যখন আমার বয়স ছিল মাত্র 15-16 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলাম আর তখন থেকেই মা ছিলেন আমাদের পরিবারে একমাত্র ভরসা। আমাদের কোনো বড় জমি বা সম্পত্তি ছিল না। মায়ের কঠোর পরিশ্রম আর ছোটখাটো কিছু কাজের মাধ্যমেই আমাদের দিন চলে। আমরা ছোট্ট একটি গ্রামে বসবাস করতাম। বাবার চলে যাওয়ার পর মা একা হাতে আমাদের সংসার সামলাতেন এবং অন্যের বাড়িতে কাজ শুরু করেছিলেন। মা ছিলেন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। তিনি কখনো অন্য কারো প্রতি অন্যায় আচরণ করতেন না। মা খুব কম কথা বলতেন আর চুপচাপ নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসতেন। আমাদের আর্থিক অবস্থা দেখে গ্রামের অনেকেই আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করত। তাদের ধারণা ছিল আমরা গরিব বলে হয়তো মা তাদের কথায় রাজি হতে পারেন। যেসব বাড়িতে মা কাজ করতেন সেখানকার কিছু পুরুষ ও ছেলেরা মাকে ভুল পথে চালিত করার চেষ্টা করে। কিন্তু মা কখনো তাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেননি। গ্রামের প্রভাবশালী ও দুষ্ট প্রকৃতির কিছু মানুষও মাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। তারা মায়ের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছে। কিন্তু মা কখনোই তাদের কথায় পাত্তা দেননি। মায়ের মন সবসময় আমাদের সংসারের দিকে ব্যস্ত ছিল আর তার সত্তা ও কঠোর মনোবলের জন্য আমি সবসময় তার প্রতি গর্বিত ছিলাম। একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি একজন নেতা ছিলেন, সরাসরি মায়ের কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন। তিনি মাকে বললেন, তোমার পরিস্থিতি দেখে আমার খারাপ লাগে। তুমি চাইলে তোমার এবং তোমার মেয়ের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। শুধু আমার কথাটাই মেনে নাও। মায়ের কথায় সোজা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস আছে। আমি কারো দয়ায় কিছু চাই না। এক রাতে রাতের খাবার খেয়ে আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন হঠাৎ আমাদের দরজায় টোকা পড়ল। মা আমাকে বললেন, দেখতো এত রাতে কে এসেছে। মা তখন নিজের ঘরে বিছানা রেডি করতে চলে গেলেন। আমি দরজা খুললাম আর দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির পোশাক বেশ ভালো এবং বয়স আনুমানিক 40 বছর হবে। আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে কি দরকার? লোকটি হেসে উত্তর দিলেন, তুমি সোনালি? তার মুখে আমার নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? কিছু বোঝার চেষ্টা করছিলাম। তখনই সেই লোকটি হঠাৎ আমাকে তার কাঁধে তুলে নিলেন। হাসতে হাসতে বললেন, আমি তোমার চাচার মতো, তোমার বাবার পুরনো বন্ধু কাশেম আলী। তার কথা শুনে মা দ্রুত বাইরে এলেন। মা আর কাশেম চাচা একে অপরকে দেখে যেন অতীতে ফিরে গেলেন। তাদের চোখে পুরনো দিনের স্মৃতি জীবন্ত হয়ে ওঠে। প্রায় 2 মিনিট তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, যেন চারপাশের কিছুই তাদের মনে নেই। এই দৃশ্য দেখে আমি একটু অস্বস্তিতে পড়লাম। বললাম, মা। একে আমার কথা শুনে তারা বাস্তবে ফিরে এলেন। কাশেম চাচা তখন আমাকে মাটিতে নামিয়ে দিলেন। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত আনন্দের ঝিলিক ফুটে উঠেছে। মা বললেন, এ হলেন তোমার কাশেম চাচা, তোমার বাবার পুরনো বন্ধু। কাশেম চাচাকে প্রণাম করো। আমি তাকে প্রণাম করলাম। আর কাশেম চাচা আমাদের ঘরে প্রবেশ করলেন। তিনি ঘরে ঢোকার পর যেন বাড়ির পরিবেশটা একটু পরিবর্তন হয়ে গেল। কাশেম চাচা মায়ের কাঁধে হাত রাখলেন আর মা একটু লজ্জা হয়ে সে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম, আমরা তো সবে রাতের খাবার খেয়েছি, তবে মা আবার কার জন্য রান্না করছেন?
আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কার জন্য রান্না করছো? মা মুচকি হেসে বললেন, তোমার কাশেম চাচার জন্য। তিনি অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি বললাম, কিন্তু মা, যদি উনি বাবার পুরনো বন্ধু হন তবে এতদিন কোথায় ছিলেন? আর হঠাৎ এখন কেন এখানে এলেন? মা একটু গম্ভীর মুখে উত্তর দিলেন, উনিও আমাদের গ্রামের মানুষ ছিলেন। তখন তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না, তখন উনি আমাকে সাহায্য করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন, আমরা একসাথে অনেক মজা করতাম। তোমার জন্মের পর উনি বিদেশ চলে গিয়েছিলেন। মায়ের কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। কাশেম চাচা এত বছর পর হঠাৎ কেন ফিরে এলেন? তা নিয়ে আমার মনে নানা প্রশ্ন জাগতে লাগল। তাদের মধ্যে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? সেই রাতে কাশেম চাচার বিষয়ে মায়ের সাথে কথা বলার পর আমি তার সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠলাম। এত কিছু হঠাৎ ঘটে যাওয়া আমার বোধগম্যতার বাইরে ছিল। মায়ের মুখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে। মা বললেন, জীবন মাঝে মাঝে আমাদের সামনে পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যা আমরা ভুলতে চাইলেও ভুলতে পারি না। মা বললেন, দেখো, কাশেম এখন একা থাকেন, তার জীবনে আর কেউ নেই। এখন আমরা ছাড়া তার আর কে আছে? মায়ের কথাগুলো আমার মনে নানা প্রশ্নের ঝড় তুলল। তিনি বললেন, কাল সকালে উনি নিজের বাড়িতে ফিরে যাবেন। মায়ের কথা শুনে আমি ভাবছিলাম, কাশেম চাচার এই হঠাৎ আসাটা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। তার সাথে মা খুব খুশি ছিলেন। কাশেম চাচা আসার পর থেকেই তিনি সব সময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করছিলেন। বিভিন্নভাবে মাকে হাসানোর চেষ্টা করছিলেন। মাঝে মাঝে চাচা মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন, আর মা তাকে দেখে হাসতেন, তবে বুঝতে দিতেন না। মা বললেন, এখন তুমি নিজের ঘরে যাও এবং খাবার প্রস্তুত হওয়া পর্যন্ত তোমার কাশেম চাচার সাথে কিছুক্ষণ গল্প করো। আমি মায়ের কথা মেনে নিয়ে নিজের ঘরে চলে গেলাম। কাশেম চাচা তার সব জিনিসপত্র আমার ঘরের এক কোণায় রেখেছিলেন। তিনি মাটিতে বসে হুক্কা টানতেছিলেন। আমি তার পাশে যেতেই তিনি হাসি মুখে আমার সাথে কথা বলতে শুরু করলেন। তার কথায় জানতে পারলাম যে বিদেশে তার একটি বড় রেস্তোরাঁ ছিল, যেখানে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন। কিন্তু সম্প্রতি গ্রামের প্রতি টান অনুভব হওয়ায় তিনি সেই রেস্তোরাঁ বিক্রি করে দিয়েছেন এবং স্থায়ীভাবে গ্রামে ফিরে এসেছেন। তিনি বললেন, আমি নিজের সাফল্যকে পিছনে ফেলে গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে তিনি বললেন, তুমি আমাকে কাশেম চাচা বলে ডেকো না, শুধু কাশেম বললেই হবে। তার এই কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম হয়তো তিনি আমাদের আরও কাছাকাছি হতে চান। কিছুক্ষণ পর মা আমার ঘরে এসে বললেন, খাবার তৈরি আছে, চলো খেতে বসো। মা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। আমিও তাদের সাথে রান্নাঘরে গেলাম। মা কাশেম চাচার জন্য থালায় খাবার পরিবেশন করলেন। চাচা খুব আনন্দের সাথে পেট ভরে খেয়ে নিলেন। তারপর ক্লান্তি মেটাতে একটা বড় ঢেকুর তুললেন। কাশেম চাচা হাসতে হাসতে মাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য এত কিছু করছো, এতে ক্লান্ত হয়ে পড়নি তো? মা হালকা হেসে বললেন, আমি কখনোই ক্লান্ত হয়নি এবং এখনও ক্লান্ত হব না। মায়ের এই কথা শুনে তার কঠোরতা আর দিশাহীনতার প্রতি আমার মনের গভীরে শ্রদ্ধা অনুভূত হল। কাশেম চাচা হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মা তখন আমাকে বললেন, তুমি এখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাশেম চাচাও তোমার ঘরে থাকবেন। মায়ের কথা শুনে আমি নিজের ঘরে চলে গেলাম। কাশেম চাচা তখনও হুক্কা টানতেছিলেন। আমি বিছানা পেতে নিলাম এবং কাশেম চাচার জন্য পাশে আরেকটি বিছানা পেতে দিলাম। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লাম। প্রায় 10 মিনিট পর কাশেম চাচা উঠে দরজা বন্ধ করে দিলেন এবং ঘরের লাইট নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি তখন গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে দেখলাম কাশেম চাচা তার বিছানা থেকে উঠে ঘরের বাইরে চলে যাচ্ছে, কেন জানি না। কিন্তু এই দৃশ্য দেখে আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি হয়। আমার মনে কৌতূহল জন্মালো যে এত রাতে কাশেম চাচা কোথায় যাচ্ছেন। এটি জানার জন্য আমি নিজেও ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। দেখলাম কাশেম চাচা মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কৌতূহল আরও বেড়ে গেল। তিনি কেন মায়ের ঘরে যাচ্ছেন? আমি আস্তে আস্তে মায়ের ঘরের জানালার কাছে গেলাম। জানালা খোলা ছিল আর আমি জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতে শুরু করলাম। মা তখন নিজের বিছানায় বসে কাশেম চাচার সাথে গল্প করছেন। সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি দেখছি। আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম। ভাবতে লাগলাম, আমি কি এখানে থাকা ঠিক করেছি? আমার মন ধীরে ভারী হয়ে আসতে লাগল।
সেজন্য আমি ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার চোখ পড়ল কাশেম চাচার বিছানার দিকে, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তখন রাতের ঘটনাগুলো আমার মনে পড়তে শুরু করল, আর মনে একটা অদ্ভুত ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু জানলাটি খোলা ছিল। আমি সেই জায়গাতেই বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পরে মনে হলো যেন আমি দরজার লক খোলার আওয়াজ শুনতে পেলাম। কৌতূহলী হয়ে তাকিয়ে দেখলাম কাশেম চাচা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর তিনি মায়ের ঘর থেকে বেরিয়ে সোজা বাথরুমের দিকে ছুটলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন এবং বললেন আমি গোসল সেরে তৈরি হচ্ছি। এরপর আমি উঠে কাশেম চাচার দিকে তাকালাম। দেখলাম তিনি তখনও ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গিয়ে গোসল সেরে তৈরি হয়ে নিলাম এবং রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না করছেন এবং তিনি খুব আনন্দিত দেখাচ্ছিলেন। তার মুখে এক ধরনের উজ্জ্বলতা আর অন্য রকমের উচ্ছ্বাস ছিল যা বাবা মারা যাওয়ার পর থেকে আমি কখনো দেখিনি। আমি মাকে বললাম, মা তোমাকে আজ খুব খুশি মনে হচ্ছে। মা মুচকি হেসে বললেন, হ্যাঁ, আজ সত্যিই খুব ভালো একটা দিন। আমি মায়ের সাথে মিলে রান্নার কাজে হাত লাগালাম। আমরা একসাথে রুটি আর ভাজি তৈরি করলাম। কিছুক্ষণ পর রান্না শেষ হলে মা কাশেম চাচাকে ডেকে বললেন, কাশেম তাড়াতাড়ি আসো, খাবার তৈরি হয়ে গেছে। কাশেম চাচার সঙ্গে সঙ্গে উঠে রান্নাঘরে চলে এলে আমরা তিনজন একসাথে বসে খাবার খেতে লাগলাম। খাওয়ার সময় মা একটু লজ্জিত হয়ে কাশেম চাচার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর চাচাও তাকে দেখে হাসলেন। টেবিলে বসে কাশেম চাচা বললেন, এই খাবার সত্যিই দারুণ হয়েছে। তুমি দারুণ রান্না করেছ। মা মৃদু হেসে তার প্রশংসা গ্রহণ করলেন। তারপর চাচা আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও তোমার মাকে সাহায্য করেছ, এজন্য তোমাকে ধন্যবাদ। তুমি তো সত্যিই দারুণ মনের মানুষ। সেই সকালে আমাদের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আমরা সবাই একসাথে খাওয়া শেষে আড্ডা দিলাম, হাসি ঠাট্টা করলাম। কাশেম চাচার কথাবার্তা শুনে আমার মনে এক ধরনের শান্তি অনুভূত হচ্ছিল। খাওয়া শেষে আমি আর মা গ্রামের কাজে বেরিয়ে গেলাম আর কাশেম চাচা তার বাড়ি ফিরে গেলেন। রাতে আমি আর মা একসাথে খাওয়া শেষ করলাম। তারপর আমি আমার ঘরে ফিরে শুয়ে পড়লাম। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বাথরুমে যেতে হচ্ছিল বলে আমি বাথরুম থেকে ফেরার সময় লক্ষ্য করলাম মায়ের ঘর থেকে কারো কথা বলার শব্দ আসছে। মায়ের ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ভিতরে আলো জ্বলছিল। ভাবলাম, এত রাতে মা কার সাথে কথা বলছেন? এটা জানার জন্য আমি আস্তে করে জানালার পাশে গেলাম এবং উকি দিলাম। দেখলাম মা কারো সাথে ফোনে কথা বলছেন। মা বলছিলেন, কতক্ষণ হলো, আমি তো অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। তখন কাশেম চাচার কণ্ঠ শোনা গেল, আমি তো এই গ্রামে একটি রেস্টুরেন্ট খোলার চিন্তা করছি, তাই জমির খোঁজে ব্যস্ত ছিলাম। জমির মালিক অন্য গ্রামে থাকেন, তাই ওনার সাথে দেখা করতে অন্য গ্রামে যেতে হয়েছে। একবার যদি আমাদের দোকানটা খুলে যায় তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। মা বলেছিলেন, তুমি গ্রামের রেস্টুরেন্ট খুলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু এখন আমার ছোট একটা অনুরোধ রেখো। কাশেম চাচা হাসতে হাসতে বললেন, তোমার যদি সত্যিই অনুরোধ থাকে তবে আমার কাছে এসে বলল। এটা শুনে মা কাশেম চাচার কাছে গেলেন এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল আর আমার চোখে ঘুম চলে আসছিল, তাই আমি আমার ঘরে ফিরে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা ইতিমধ্যে গোসল সেরে রান্নায় ব্যস্ত ছিলেন। মনে হল কাশেম চাচা সেদিন সকালে তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। আমি বাথরুমে গিয়ে তৈরি হয়ে রান্নাঘরে ফিরে এলাম। তারপর মায়ের সাথে বসে সকালের খাবার খেলাম। এরপর আমরা দুজনেই গ্রামের কাজে বেরিয়ে পড়লাম। এখন প্রায় প্রতিদিনই কাশেম চাচা রাতে আমাদের বাড়িতে আসতেন এবং মায়ের সাথে সময় কাটাতেন। সারাদিনের কাজের পর আমি এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে রাত হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আর তাদের কথোপকথন শুনতে পেতাম না। এক রাতে তাদের কথা শুনতে গিয়ে আমার হাসি চলে আসে, যা আমাকে অবাক করে। এরপর আমি চুপচাপ আমার ঘরে ফিরে গেলাম। কয়েকদিন পর কাশেম চাচা গ্রামের একধারে একটি বড় বাড়ি তৈরি করলেন এবং পাশে একটি দোকান চালু করলেন। সেখানে তিনি একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করলেন। রেস্টুরেন্টের উদ্বোধনের দিন কাশেম চাচা আমাদের সুন্দর পোশাক উপহার দিলেন। অনেক বছর পর মা শাড়ি পরলেন এবং তাকে বেশ সুন্দর লাগছিল। রেস্টুরেন্টের উদ্বোধনটা মায়ের হাত দিয়ে হল। সেই দিন থেকেই আমরা কাশেম চাচার বাড়িতে থাকতে শুরু করলাম।
মা কাশেম চাচাকে তার জীবনের সঙ্গী হিসেবে মেনে নিলেন এবং সেই অনুযায়ী আচরণ করতে লাগলেন। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় যখনই সময় পেতেন মা এবং কাশেম চাচা একে অপরের সাথে খুশি মনে সময় কাটাতেন। আমার যখন বিয়ের বয়স হল, কাশেম চাচা আমার বিয়ে তার ভাগ্নের সাথে ঠিক করলেন। বিয়ের পরেও আমাদের নিজেদের বাড়িতে রাখলেন, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। তাই আমার স্বামীকে তিনি নিজের ছেলের মতো করে দেখতেন। কিছুদিন পর কাশেম চাচা এবং আমার মা আমাদের দুজনকে নিয়ে একদিন বিশেষ কিছু জানানোর জন্য বসালেন। কাশেম চাচা বললেন, মেয়ে, আমি আর তোমার মা অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই আমাদের সম্পর্কে একটা নাম দিতে, সেই অনুযায়ী জীবন যাপন করতে। এখন সেই সময় এসেছে। তার এই কথা শুনে আমরা দুজনেই কিছুটা অবাক হলাম। তিনি আরও বললেন, তোমার মা এবং আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমরা সব সময় একে অপরের পাশে ছিলাম, আর এখন চাই সমাজে আমাদের সম্পর্ককে মেনে নেওয়া হোক। মায়ের চোখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল, আর কাশেম চাচার মুখে ছিল প্রশান্তির হাসি। এই সিদ্ধান্তটা আমাদের জন্য হঠাৎ মনে হলেও মায়ের চোখে আমি সত্যিকারের আনন্দ দেখেছি। মা এবং কাশেম চাচার বিয়ের কথা শুনে মনে হলো আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়েছে। কয়েকদিন পর কাশেম চাচা আর মা খুব সাধারণভাবে বিয়ে করলেন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং পরিবারের লোকেরা ছিল। এই বিয়ের পরও আমাদের সম্পর্কগুলো আরও ধীর হয়ে ওঠে এবং আমাদের পরিবারে একটি নতুন শুরু হয়। সময় এগিয়ে চলা আর কাশেম চাচার রেস্টুরেন্ট এর ব্যবসা ক্রমশ সাফল্যের মুখ দেখে মা কাশেম চাচার সাথে খুবই সুখী ছিলেন এবং তারা দুজনে একে অপরের পাশে থেকে সব কিছু সামলাচ্ছে। আমার বিয়ের কিছুদিন পরই জানতে পারলাম আমি মা হতে চলেছি। এই খবর শুনে মা এবং কাশেম চাচা আনন্দে উদ্বেলিত হলেন। তারা আমার এবং আমার স্বামীর জন্য একটি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করলেন, যাতে আমাদের সন্তানের আগমন সঠিক পরিবেশে হতে পারে। এখন মা কাশেম চাচার স্ত্রী হিসেবে এবং ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন এবং আগের থেকে অনেক বেশি সুখী দেখাচ্ছিলেন। অন্যদিকে কাশেম চাচা আমার স্বামীকে রেস্টুরেন্টের কাজে অন্তর্ভুক্ত করলেন, যাতে ভবিষ্যতে সে রেস্টুরেন্টের দায়িত্ব নিতে পারে। আমাদের পরিবারে সুখ যেন ক্রমেই বাড়ছিল। কয়েক মাস পর আমার ছেলে জন্ম নিল। তখন কাশেম চাচা এবং মায়ের আনন্দের সীমা ছিল না। তারা আমার ছেলেকে নিজেদের সন্তান মনে করতে শুরু করলেন। কাশেম চাচা তো বলেই দিলেন যে আমার ছেলেকে তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করবেন। এই কথা শুনে আমার স্বামীও খুব খুশি হয়েছিল, কারণ কাশেম চাচা আমাদের পুরোপুরি তাদের পরিবার হিসেবে মেনে নিয়েছিলেন। আমাদের জীবন এখন সুন্দরভাবে চলছে। আমরা একসঙ্গে উৎসব পালন করতাম, হাসি খুশিতে মেতে থাকতাম এবং আমাদের পরিবারটি গ্রামের সবার কাছে একটি আদর্শ হয়ে উঠেছে। মা কাশেম চাচার সাথে ঘাট এবং ব্যবসার সমস্ত দায়িত্ব ভাগাভাগি করতেন, আর আমি আমার সন্তান ও স্বামীকে নিয়ে সুখী জীবন যাপন করছিলাম। একদিন কাশেম চাচা সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামের মধ্যে আরেকটি দোকান খোলার পরিকল্পনা করবেন, যাতে রেস্টুরেন্টের ব্যবসা আরও বড় আকারে প্রসারিত হতে পারে। আমার স্বামীও এই কাজে তাকে সাহায্য করলেন এবং ধীরে ধীরে আমাদের পরিবার সফল ও সমৃদ্ধশালী হয়ে ওঠে। মায়ের মুখে সব সময় এক ধরনের প্রশান্তির হাসি থাকত, যেন তিনি জীবনের সমস্ত সুখ অর্জন করেছেন। সমাজের সাথে সাথে মা এবং কাশেম চাচা বয়সের ভারে নত হতে থাকলেন, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া ঠিক আগের মতোই ছিল। আমি এবং আমার স্বামী কাশেম চাচার কাছ থেকে সবসময় ভালো পরামর্শ ও সহযোগিতা পেতাম, আর এই পরিবারের শক্ত ভিত্তি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলেছে। কাশেম চাচা রেস্টুরেন্ট এখন আমার স্বামী সামলাচ্ছিলেন, আর আমাদের ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আমরা একসাথে একটি ভালোবাসায় ভরা সঠিক মূল্যবোধ এর পরিবার হিসেবে জীবন কাটাচ্ছিলাম। আমাদের জীবনে ভালোবাসা, সম্মান এবং একে অপরের যত্ন নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশেষে মা এবং কাশেম চাচা দীর্ঘ সুখী জীবন কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন এবং সেই সময়েও তারা একে অপরের পাশে ছিলেন। তাদের স্মৃতিগুলো আমরা সেখানে রক্ষা করে রেখেছি এবং তাদের দেওয়া মূল্যবোধ, শিক্ষা ও ভালোবাসা আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করছি। তাদের চলে যাওয়ার পর আমরা তাদের নাম এবং স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে থাকলাম, যাতে তাদের সৃষ্টি ও উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকে। এই গল্পে এমন অনেক মূল্যবান শিক্ষা লুকিয়ে আছে যা আমাদের জীবনের কঠিন সময় দিয়ে ভাবে দাঁড়ানোর প্রেরণা দেয়। সোনালীর মা তার স্বামীর মৃত্যুর পরেও একা হাতে পরিবারকে লালন পালন করেছেন। এই কঠিন পরিস্থিতিতে তার দ্বিধাহীনতা ও পরিশ্রম আমাদের শেখায় যে জীবনের চ্যালেঞ্জের সামনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না।
গল্পটিতে ইতিবাচকতা এবং পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যখন কাশেম চাচা পরিবারের সাহায্যে এগিয়ে আসেন, তখন এটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো সময়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, কঠিন সময়েও আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত এবং কখনো আশা ছাড়বেন না। গল্পটি সমাজের কিছু কঠিন সত্য প্রকাশ করে মায়ের প্রতি স্থানীয় নেতাদের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমাজে সত্তা এবং সঠিক আচরণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত যখন কাশেম চাচার সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন এটি সোনালি এবং তার মায়ের জন্য নতুন আশার আলো হয়ে ওঠে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন সময়েও কখনো আশা ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সহায়তা যে কোনো সময় আসতে পারে তা নিয়ে গল্প থেকে আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এই গল্পটি আমাদের অনুপ্রেরণা দিয়ে কিভাবে আমরা প্রতিকূলতার মুখোমুখি হতে পারি এবং আমাদের নীতিগুলিকে ধরে রাখতে পারে। জীবনে সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত এবং প্রতিটি চ্যালেঞ্জ থেকে শেখার মানসিকতা বজায় রাখা উচিত। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ তোমাদের।